2026 এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এমন দাবিতে পরীক্ষার বিষয় ও তারিখ সহ একটি রুটিন কাঠামো ভাইরাল হয়েছে ফেসবুকে। পোস্টটি দ্রুতই ছড়িয়ে পড়ে শুরু হয় চরম উত্তেজনা। পোস্টটিকে ঘিরে যখন ব্যাপক বিভ্রান্তি ছড়ায় তখন যাচাই করে দেখা গেল রুটিনটি সম্পূর্ণ ভুয়া। 2025 সালের এইচএসসি পরীক্ষার রুটিনকে চালিয়ে দেওয়া হয়েছে 2026-এর দাবিতে। ওদিকে গণভোটের রায় না মানলে যুক্তরাষ্ট্রের তোপের মুখে পড়বে বাংলাদেশ, এমন দাবিতে ফেসবুকে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়। কিন্তু পরে দেখা গেল এই দাবিটিও সম্পূর্ণ মিথ্যা। দর্শক, শুধু তাই নয়, বিএনপিকে জড়িয়ে ভারতের ঘটনাকে চালিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের দাবিতে। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। ফেসবুকে একটি পোস্টকে ঘিরে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে দাবি করা হয় আসন্ন এইচএসসি পরীক্ষার্থীর রুটিন প্রকাশিত হয়েছে। মুহূর্তে পোস্টটি ছড়িয়ে পড়ে, তৈরি হয় বিভ্রান্ত হয়ে হাজার হাজার শিক্ষার্থী কমেন্ট সেকশনে প্রতিক্রিয়াও জানায়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় প্রচারিত রুটিনটি সম্পূর্ণ ভুয়া। শিক্ষা বোর্ড এখনো কোনো অফিসিয়াল রুটিন প্রকাশ করেনি। রুটিনটি মূলত 2025 সালের এইচএসসি পরীক্ষার সম্পাদনা করে তারিখ পরিবর্তন করা হয়েছে। ওদিকে গণভোটের রায় না মানলে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য নাকি করেছেন জনপ্রিয় আলোকচিত্রী, লেখক ও অ্যাক্টিভিস্ট শহীদুল আলম। এমন দাবিতে ফেসবুকে ছড়ানো পোস্টটিকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। কিন্তু যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা। শহীদুল আলম এমন কোনো মন্তব্য করেননি। একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে দাবিটি ছড়িয়েছে। গুজব এখানেই শেষ নয়। জমি দখলে বাধা দেয়ায় নারীর উপর বিএনপি নেতার নির্যাতন, এমন দাবিতে ছড়ানো ভিডিওটিও সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। ফ্যাক্টওয়াস টিমের অনুসন্ধানে দেখা যায় ঘটনাটি বাংলাদেশের নয়, বরং ভারতের মহারাষ্ট্রের। ভুক্তভোগী নারী চাকরির জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হয়ে পরে টাকা ফেরত চাইলে মারধরের শিকার হন। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে ঘিরে ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়ছে নানা গুজব ছড়াতে ব্যবহার করা হচ্ছে নানা অভিনব কৌশল। যথারীতি গুজবের টার্গেটে রয়েছে বিএনপি ও দলটির নেতারা। এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখছিলাম, আলোচনায় যাব আমরা দর্শক, কিন্তু আলোচনায় যাবার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। কিন্তু এর আগে আপনাদেরকে আরও একটু জানাতে চাই যে বাংলাদেশের অন্যতম স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের একটি প্রতিবেদনে উঠে এসেছে গত ৩ মাসে ৭১ টিভির নামে ২২টি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে। দেশের অন্যতম নির্ভরযোগ্য একটি গণমাধ্যম যখন এমন অপতথ্যের শিকার হচ্ছে, তখন সাধারণ মানুষের আস্থার জায়গায় কতখানি প্রভাব পড়তে পারে, এসব বিষয়ে দর্শক আমরা আলোচনা করব। ইতিমধ্যেই জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক সর্দার ফরিদ। সর্দার ফরিদ, আপনাকে ৭১ টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। আমরা দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম একটি বিষয় যে ৭১ টেলিভিশনের নামে আসলে ২২টি ভুয়া কার্ড গত ৩ মাসে প্রকাশিত হয়েছে। ফটো কার্ডগুলো নিয়ে একটু কথা বলতে চাই যে ৭১ টিভির উপর আসলে মানুষের বিশ্বাসের জায়গাটা অনেক কঠিন। সেইখানে যখন এই ধরনের ফটো কার্ড ছড়ানো হচ্ছে, বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, আস্থার জায়গাটা আসলে কতটুকু নড়বড়ে হয়ে যেতে পারে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে এখন ফটো কার্ড একটা বয়ান যুদ্ধের নতুন অস্ত্র হিসাবে মাঠে এসছে, এবং আপনি জানেন যে ফটো কার্ডের মাধ্যমে যে পরিমাণ বিভ্রান্তি ছড়ানো হয়েছে, সম্ভবত অতীতে মিডিয়াতে এই ধরনের বিভ্রান্তি এবং ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার নজির অতীতে আমরা লক্ষ্য করিনি, এবং এটি আমাদের মূলধারার মিডিয়ার জন্য একটি মারাত্মক সংকট হিসাবে দেখা দিয়েছে। এখন ধরুন মূলধারার নামে যে সমস্ত ফটো কার্ড হচ্ছে এবং ২-১ দিন পরে হয়তো সেটা ফেক হিসাবে চিহ্নিত হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু শুরুটা হয়ে যায় এবং তার নামে অনেকে শেয়ার দিতে থাকেন, না জেনে না শুনে শেয়ার দিতে থাকেন। শেষ পর্যন্ত দুর্নামটাকে দাঁড়ায় সেই মূলধারার মিডিয়া হাউসটির উপর, যেটা
আপনি বললেন যে ৭১ টেলিভিশনে এই ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে, শুধু ৭১ নয়, আরো অন্যান্য মূলধারা মিডিয়া এই ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে। এখন কারণ হলো সোশ্যাল মিডিয়া একটু স্ক্রল করলেই অনেকে ফটোকার্ড চোখে পড়ছে ইদানিং, এবং বিশেষ করে আমরা দেখছি যে রাজনৈতিক যে সমস্ত বিষয় আছে সেগুলো এই কাজটি করে থাকে, এবং এটা আউট অফ কন্টেন্ট, মূল কন্টেন্টটা যেটা থাকে সেটা থেকে একটা অংশ নিয়ে তারা এই ফটোকার্ডটি ছড়িয়ে দেয়। এখন সেটা মূলধারার মিডিয়া সেটা কিভাবে মোকাবেলা করবে সেইটা একটা বড় একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে, কারণ এটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি করে। যেমন ধরুন আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন একজন হয়তো রাজনৈতিক নেতা বা কোনো মন্ত্রী বললেন যে আমরা এই ক্ষেত্রে ট্যাক্স বাড়াবো, এরকম একটা কথা আসলো, কিন্তু এই ট্যাক্স বাড়াবো, বিদ্যুৎ খাতে ট্যাক্স বাড়াবো, গ্যাস খাতে ট্যাক্স বাড়াবো, এই ধরনের খবর ফটোকার্ডে চলে গেল। কিন্তু দেখা গেল যে উনি হয়তো বক্তব্য রেখেছেন যে এই ট্যাক্স বাড়িয়ে গরিবদের জন্য কি সুবিধা হবে এবং এই ট্যাক্সটা শুধু ধনীদের উপর বাড়ানো হবে, সম্ভবত এই ধরনের একটা মেসেজ ছিল ওই নিউজটাতে। কিন্তু আমরা ট্যাক্স বাড়াবো এই খাতে, এই ধরনের নিউজ যখন আসে তখন সাধারণ মানুষ শুধু বিভ্রান্ত হয় না, রীতিমতো আতঙ্কিত হয়। এবং এই যারা এই ফটোকার্ডটা তৈরি করেন তারা জানেন যে নেগেটিভ নিউজ দ্রুত ছড়ায়। আমরা সাংবাদিকতা এটা পড়েছিলাম, আমরা যখন একাডেমিকলি পড়াশোনা করেছি, যে ব্যাড নিউজ ইজ দ্য গুড নিউজ। এখন ব্যাড নিউজ আর ফেক নিউজ দুটো আলাদা জিনিস, এটা অনেকে গুলিয়ে ফেলেছে। কাজেই এটা আমাদের একটা নতুন একটা সংকট হিসেবে সামনে আসছে। এটার ব্যাপারে আসলে মূলধারার মিডিয়াটা যদি তারা সত্যিকারের সাংবাদিকতাটা করে তাহলেই সম্ভবত এই ধরনের ফটোকার্ড মোকাবেলা করা সম্ভব, একটা দিক। আরেকটা দিক হলো যে যখন তখন এটা প্রতিবাদ করা দরকার, এটা খোঁজ রাখা দরকার। হ্যাঁ, এটা যখন তখন যে পাওয়া যাবে তাও নিশ্চয়তা নেই, একটু দেরি হয় খোঁজ দেওয়ার জন্য, কিন্তু যখন তখন সেটা যত দ্রুত সম্ভব সেটার সলিউশন দেওয়া দরকার। তবে আরেকটা বিষয় আমরা কিন্তু সচেতনতা করতে পারি মানুষকে, সেটা হলো যে আপনি জানেন যে এখন নতুন নতুন জিনিস এসছে, সেটা হলো যে আমরা দেখেছি যে নানান ধরনের ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এবং সেখান থেকে ওই জিনিসটা সঠিক কিনা না ফেক নিউজ সেটা যাচাই করার সুযোগ চলে আসছে। এখন যদি সাধারণ পাঠকদেরকে বা দর্শকদেরকে আমরা এই জিনিসটা বুঝিয়ে দিতে পারি যে এই ধরনের ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রয়েছে, আপনারা কোনো বিষয়ে এটা করতে পারেন, তাহলে হয়তো অনেকটা কমবে। এবং ইদানিং নানান মহলে কথাবার্তার কারণে এখন কিন্তু ফটোকার্ডের যে আগের যে শেয়ারিং ব্যাপারটা ছিল, অনেকে কিন্তু এখন শেয়ারিং করছে না, এটা পজিটিভ দিক, কারণ অনেকে শেয়ারিং করে বোকা সেজেছে। এবং আমরা দেখেছি খুব বড় বড় রাজনৈতিক দলের নেতারাও এই ভুয়া ফটোকার্ডকে শেয়ার করে তারা নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছে, নিজেকে বিতর্কিত করেছে। এখন আমরা লক্ষ্য করছি যে নানান মহলে এই ধরনের কথাবার্তা হওয়ার কারণে একটা ইতিবাচক দিক হলো মানুষ সহজে ফটোকার্ডকে আর শেয়ার দিচ্ছে না। হয়তো দেখে আপনি বোঝাতে চাচ্ছেন যে কিছুটা হলেও হয়তো সবাই সতর্ক হয়েছে বা তারা একটু বুঝতে পারছে যে সব ধরনের ফটোকার্ড আসলে বিশ্বাসযোগ্য নয়। এবং আমি যদি এই বিষয়ে আরেকটু বলি যে ৭১ টেলিভিশনকে যেহেতু টার্গেট করা হচ্ছে, নিশ্চয়ই এটিও একটি কারণ যে ৭১ টেলিভিশন সবসময়ই আসলে সঠিক তথ্য প্রচার করে এবং মানুষের বিশ্বাস করে ৭১ টিভির প্রত্যেকটি সংবাদ। এই জন্য হয়তো ৭১ টিভিকে টার্গেট করে আসলে এতগুলো মিথ্যা ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে। আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যে পরীক্ষার মতো একটি সংবেদনশীল বিষয় নিয়ে একটি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। ২০২৫ সালের রুটিনটিকে ২০২৬ সালের এইচএসসি রুটিন বলে চালিয়ে দেওয়া হচ্ছে এবং টিকটক, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে একদম সয়লাভ হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে কি বলবেন? এত সংবেদনশীল একটি বিষয় যখন এভাবে ব্যবহার করা হচ্ছে ভুয়া ফটোকার্ডের মাধ্যমে। এখন ধরুন ৩ ধরনের তথ্য আসলে সমাজের জন্য ক্ষতিকর। এগুলো হলো ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এবং মেল ইনফরমেশন। একটা হলো মিস ইনফরমেশন, সেটা হলো ভুল তথ্য দেওয়া, ঠিক আছে, ভুল তথ্য হতে পারে, সেটা অনেকটা গ্রহণযোগ্য হতে পারে, ভুল তথ্য মিডিয়া দিল। আরেকটা যেটা হলো বা সোশ্যাল মিডিয়া থেকেও ভুল তথ্য দিল। কিন্তু সংকট হয় কোন জায়গায় জানেন? ডিসইনফরমেশন, যেটা আপনি বললেন। ডিসইনফরমেশন সেটা ক্ষতি করে দেয় মারাত্মক রকমের। তারা শুধু ভুল খবরই দেয় না, এবং সেটা সমাজের, রাষ্ট্রের এবং দেশের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আপনি যে উদাহরণটি দিলেন এটা অত্যন্ত সংবেদনশীল, কারণ হলো এর সাথে লক্ষ লক্ষ ছাত্র শিক্ষার্থীরা জড়িত, এর সঙ্গে লক্ষ লক্ষ যারা অভিভাবক রয়েছেন তারা জড়িত। এই বিভ্রান্তিটা কিন্তু বড় ধরনের ক্ষতি করতে পারে এবং এই ধরনের ক্ষতিকর বিষয়গুলো হতে থাকবে। আপনি কিন্তু এখান থেকে বাঁচবেন না, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। এবং সেটা কিভাবে মোকাবেলা করা যায়
সেইটাই হলো আমাদের এখন মূল বিষয়। এখন বিষয় যেটা হলো যে এইটা আমরা যখন আমাদেরকে যখন আমরা সংবাদকর্মী হিসেবে যখন কেউ জানতে চায় যে এই নিউজ, এরকম একটা নিউজ দেখলাম, আমরা তখনই প্রথম প্রশ্ন করে আপনি কোথায় দেখেছেন? সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায়। তখন আমরা তাকে বলি যে সোশ্যাল মিডিয়ায় কোনো নিউজ দেখলে মূলধারার মিডিয়াতে আপনি নক করেন সেখানে সঠিক আছে কিনা। বিশেষ করে ধরুন ৭১-এর ব্যাপারে একটা ভুয়া ফটোকার্ড তৈরি করে কেউ ছেড়ে দিল। আসলে এই পাঠক বা দর্শকদের উচিত, যেহেতু ৭১-এর অনলাইন ভার্সন রয়েছে, সেখানে যাক, সেখানে খোঁজ দেখ যে আসলে রয়েছে কিনা। এবং আরেকটা সুবিধা আছে, আপনারা জানেন যে গুগলে গিয়ে যদি সেই ফটোকার্ডের হেডলাইনটাকে যদি সার্চ দেওয়া হয় তাহলে কিন্তু সহজে আমরা টের পাই যে আসলে এই নিউজটি আদৌ রয়েছে কিনা। এটা খুব সহজ রয়েছে, সহজ ব্যাপার। ফ্যাক্ট চেকিং যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো একটু জটিল, হ্যাঁ, টেকনিক্যালি একটু জটিল, ওটা যেতে হয়, করতে হয়। কিন্তু সবচেয়ে সহজ উপায় আমরা ৭১-এর দর্শকদেরকে বলবো যে কোনো ফটোকার্ডের শিরোনামটাকে আপনি লিখে গুগলে সার্চ দিবেন, তাহলে সেটি সঠিক কিনা সত্য কিনা মিথ্যা তারা জানতে পারবে। সত্য কিনা মিথ্যা জানতে পারবে। এটা খুব সহজ পদ্ধতি। আমাদের দর্শকরা যদি এই পদ্ধতিটুকু গ্রহণ করে তাহলে তারা নিজেরাও অনেক ডিসইনফরমেশন, তাহলে তারা খুব সহজভাবেই হয়তো কোনটি সত্য এবং কোনটি মিথ্যা একটু তারা বুঝতে পারবে। আপনার মাধ্যমে নতুন একটি তথ্য আমাদের দর্শক আজকে জানলো। সর্দার ফরিদ, আমরা আরো কিছু ফ্যাক্ট চেক নিয়ে কথা বলবো। আরেকটি বিষয় আপনার সাথে আলোচনা করতে চাই যে অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে খোদ রাজনৈতিক কর্মীরাই প্রতিপক্ষের বিরুদ্ধে আসলে গুজব ছড়াচ্ছে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কোড অফ কন্ডাক্ট বা কোনো দিক নির্দেশনা থাকা কি আদৌ জরুরি কিনা, এই বিষয়ে একটু আপনার কাছে জানবো। লাবণী, এটা একটি সমস্যা। সেটা হলো আসলে আইন করে কোনো কিছু করা যায় না, এটা হলো বাস্তব অবস্থা। কারণ হলো এটা চলতে থাকবে, এটাকে প্রতিরোধ করতে হবে আসলে মিডিয়ার লোকদেরকে। এই প্রসঙ্গে আমি একটু কথা বলি, একটু অন্যরকম শোনাবে হয়তো আপনাদের কাছে, কিন্তু মূলধারার মিডিয়ার কিছু দায়িত্ব রয়েছে। যেমন ধরুন, আপনি দেখবেন এখন রিপোর্টিং এ খুব মন্তব্য দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা জানি যে একটা রিপোর্টার কখনোই তার রিপোর্টিং এ যখন লিখেন তখন সেখানে কোনো মন্তব্য থাকবে না। কিন্তু আমরা দেখছি ইদানিং মূলধারার অনেক মিডিয়াতে রিপোর্টার তার মন্তব্য দিয়ে দিচ্ছে মূল রিপোর্টে, এবং এটা সাংবাদিকতার একেবারেই বাইরে। এখন রিপোর্টার নিজে যদি রিপোর্টিং এ মন্তব্য লিখে দেন বা প্রচার করেন তাহলে সেটা পাঠকরা বিভ্রান্তি হওয়ার সুযোগ রয়েছে। একটা গেল। আর একটা হলো নুইসেন্স ভ্যালু বলে একটা শব্দ রয়েছে, আপনি জানেন যে নুইসেন্স ভ্যালু তৈরি করার জন্য কোনো কোনো মূলধারা মিডিয়ায় এমন সব কথা বলছে, এমন কিছু লেখা লিখছে, যারা ফটোকার্ডও তৈরি করে বাজারে মূলধারা মিডিয়ার কথা বলছে, তারা নিজেরাই করছে, এবং সেটাও এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। আরেকটা বিষয় সেটি হলো যে আমরা লক্ষ্য করেছি লাবণী, যে সাংবাদিকদের মূল কাজটা কি? মূল কাজটা হলো ক্ষমতাধরদেরকে প্রশ্ন করা। যারা ক্ষমতায় থাকবে, যারা ক্ষমতাসীন, তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করবে। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইদানিং ক্ষমতাধরদেরকে সাংবাদিকরা প্রশ্ন করছে না, তারা তাদেরকে তুষামুত করছে। এটা একটা বড় একটা সংকট তৈরি হয়েছে আমাদের। এটার কারণ কি মনে করছেন সর্দার ফরিদ আপনি? আপনি যেটা বললেন যে এটা আসলে যে প্রতিযোগিতা তৈরি হচ্ছে, যে সাংবাদিকতা কত নিচে নামানো যায় এমন একটা প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। এটা একটা কারণ রয়েছে। এটা মূল একটা মানে একেবারে স্পষ্ট করে বলা যায়, গত ১.৫ দশক ফ্যাসিস্ট সরকারের সময় সাংবাদিকতা আসলে ছিল না। একটা নির্দিষ্ট দলের পক্ষে, একটা নির্দিষ্ট সরকারের পক্ষে, একটি নির্দিষ্ট আদর্শের পক্ষে বয়ান তৈরি করার একটা প্রতিযোগিতা তৈরি হয়েছিল। এবং আপনি দেখেছেন এটা একটা মূল এটা একটা দৃশ্যমান একটা দৃশ্যও ছিল। দৃশ্যমান দৃশ্য কোনটা? সেটা হলো সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যেটা হতো, আপনি দেখেছেন। ওইখান থেকে হয় কি, মূল ব্যক্তিরাই যদি তুষামুদে নেমে যায় তাহলে নিচের লেভেলে যারা কাজ করেন সংবাদকর্মী, তারা মনে করেন তুষামুদি একমাত্র তার চাকরি বাঁচানোর রক্ষা বা উন্নতির একমাত্র পথ। ওইখান থেকে আসলে এই প্র্যাকটিসটা শুরু হয়েছে। আসলে লাবণী, এখন পর্যন্ত সাংবাদিকতাটা কিছুটা গুরুমুখী বিদ্যা। জুনিয়র সাংবাদিকরা যার কাছে শিখবেন, উনি যে ধরনের যোগ্যতা, যে ধরনের দৃষ্টিভঙ্গি বহন করেন, আসলে সেই ধরনেরই ওই জুনিয়র সাংবাদিকরা শিখেন। কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা চলে আসছিল যে সিনিয়র যারা, তারাই এই কাজটা করতেন। তারা ক্ষমতাধরদেরকে, ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করতেন না, তুষামুত করতেন। এটা একটা বড় সংকট রয়েছে। আরেকটা দৃষ্টি আমি আকর্ষণ করবো আপনাকে, টক শো গুলোতে একটা প্রবলেম হয়েছে। টক শোতে প্রবলেম হয়েছে, যিনি টক শো রিসোর্স পার্সন হিসেবে আসেন, উনি যা ইচ্ছা তাই বলে দেন। এবং আপনি লক্ষ্য করবেন এদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ফেক এবং ডিসইনফরমেশন, মিসইনফরমেশন যে ধরনের ফটোকার্ড রয়েছে, সেখান থেকে তথ্য দিয়ে উনি টক শোতে কথা বলেন।
তখন কিন্তু অ্যাঙ্করের দায়িত্ব হলো তাকে থামিয়ে দেওয়া এবং জি। সঠিক তথ্য কোনটি সেটি তাকে জানিয়ে দেওয়া। এই প্র্যাকটিসটা একটু লেকিং রয়েছে। মানে যার কারণে তারা- অ্যাঙ্করের ক্ষেত্রে কি আরেকটু আপনার মনে হয় যে তাদের সতর্ক হওয়া উচিত, এটি বলতে চাচ্ছেন? অবশ্যই তাদেরকে পড়াশোনা করতে হবে। এখন যদি অ্যাঙ্কর, যদি যারা রিসোর্স পারসন হিসেবে আসেন তাদের সে বেশি ইনফরমেটিভ যদি অ্যাঙ্কর না থাকেন, জি। তাহলে রিসোর্স পারসন অ্যাঙ্করকে শাসন তাহলে করবে। শোটা কন্ডাক্ট করা একটু অ্যাঙ্করের হলেও নিয়ন্ত্রণে অসুবিধা থাকবে হয়ে না, যায়। জি থাকবে না। জি হ্যাঁ। জি, সর্দার জি। ফরিদ, অসংখ্য ধন্যবাদ। এই বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা অন্য কোনো পর্বে আবারও কথা বলবো, আমাদের সময় স্বল্পতা রয়েছে আজকে। অসংখ্য ধন্যবাদ ৭১ টেলিভিশনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন সিনিয়র সাংবাদিক সর্দার ফরিদ। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। শতকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্টটি চেক করুন। থাকুন ৭১-এর সাথেই।